গল্প প্রেতাত্মার হাতছানি। গল্পকার ব্রাম স্ট্রোকার। গল্প পাঠে আমি সুপ্রকাশ। মিউনিখ থেকে যখন যাত্রা শুরু করি তখন আকাশের অবস্থা খুবই ভালো ছিল। চারিদিকে ছেয়ে আছে মিষ্টি ঝকঝকে রোদ, গ্রীষ্মের আমেজ বাতাসে। হোটেলের মালিকের কাছ থেকে বিদায় নেবার সময় সে আমার ভাড়া করা ঘোড়ার গাড়ি পর্যন্ত আসে। সে কামনা করে আমার যাত্রা যাতে শুভ হয়। ঘোড়ার গাড়ির দরজার হাতলে হাত রাখে, গাড়ির গাড়োয়ানের উদ্দেশ্যে বলে, আজকে রাতটা কি রাত তা তো তোমার মনে আছে? সম্মতি জানায় গাড়োয়ান ঘাড় কাত করে। হোটেলের মালিক হের ডেলব্রুক গাড়োয়ানের উদ্দেশ্যে বলে, কাজেই ঝকঝকে রৌদ্র থাকলেও উত্তরের কনকনে বাতাস এখনো আছে, স্বভাবতই ঝড় উঠতে পারে যে কোনো সময়ে। গাড়োয়ান জার্মান ভাষায় হের ডেলব্রুকের আদেশ শিরোধার্য করে। একবার নিজের মাথার টুপি ঠিক করে তীব্র বেগে গাড়ি ছুটিয়ে দেয় সঙ্গে সঙ্গে। অল্প সময়ের মধ্যে গাড়ি শহরের সীমানার বাইরে আসে। আমি গাড়ি দাঁড় করাতে বলি গাড়োয়ানকে। গাড়োয়ান গাড়ি থামায়। আমি গাড়োয়ানকে প্রশ্ন করি, আচ্ছা বলো তো ভাই, আজকে রাতটা কিসের জন্য বিখ্যাত? আমার কথা শুনে গাড়ির গাড়োয়ান নিজের হাত দিয়ে ক্রুশ চিহ্ন আঁকে। তার চোখে মুখে ফুটে ওঠে আতঙ্কের ছাপ। সে সংক্ষেপে বলে, আজকে ভালগার্সিসের রাত। কথা কটা উচ্চারণ করে গাড়োয়ান একটা বেশ বড় পকেট ঘড়ি বের করে। আমার সঙ্গে কথা বলে যে সময়টুকু নষ্ট হলো তা হিসেব করে। আগের চেয়েও বেশি জোরে গাড়ি চালায় সেই সময়টুকু পুষিয়ে নেবার জন্য। ঘোড়াগুলো পথ চলতে চলতে আকাশের দিকে মুখ তুলে কিসের যেন বিপদের গন্ধ পায়। মাথা নাড়ায় সন্দেহজনক ভাবে। আমি একটু ভয় পাই নির্জন পাণ্ডববর্জিত রাস্তা দেখে। চারিদিকে রাস্তার উপরে সতর্ক দৃষ্টি রাখি। উঁচু মালভূমি থেকে ঝোড়ো বাতাস হু হু করে বইতে শুরু করে। পথ চলতে চলতে হঠাৎ এমন একটা রাস্তা আমার নজরে পড়ে যে রাস্তা দিয়ে বহুদিন কেউ যাতায়াত করেনি। রাস্তাটা উপত্যকায় আঁকা বাঁকা পথ করে গিয়ে মিশেছে গভীর জঙ্গলে। এই রাস্তার আকর্ষণ এত প্রবল যে গাড়োয়ানের বিরক্ত হওয়া সত্ত্বেও আমি তাকে ডাকি, বলি, এই নতুন রাস্তা দিয়ে যেতে আমার খুবই ইচ্ছে হচ্ছে। বুকে ক্রুশ চিহ্ন আঁকে গাড়োয়ান। ও রাস্তায় না যাবার জন্য নানান রকম বাহানা করে। ওর কথায় আমার কৌতূহল আরো বেড়ে যায়। এ বিষয়ে আমি নানান রকম প্রশ্ন করতে থাকি। ভয়ের চিহ্ন প্রকট হয়ে ওঠে গাড়োয়ানের মুখে চোখে। সে বারবার নিজের বুকে ক্রুশ চিহ্ন আঁকে, নানান ভাবে আমাকে ও পথে না যেতে অনুরোধ করে। আমি কিন্তু আমার মনের ইচ্ছা থেকে এক পাও নড়ি না। গাড়োয়ানকে প্রশ্ন করি, ও পথে যেতে তোমার এত ভয় ও আপত্তি কেন? তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে ও পথে যেতে বাধ্য করব না, তবে কারণটুকু জেনে রাখা আমার বিশেষ প্রয়োজন। গাড়োয়ান গাড়ির আসন থেকে নামে, আমার কথার উত্তর দেয় না। জার্মান ও ইংরেজি মিশিয়ে শুধু অনুরোধ করে যে আমি যেন আমার নির্দেশিত পথে না যাই, কারণ আজকের রাতটা বিপজ্জনক ভালগার্সিসের রাত। বিপদে পড়ার সম্ভাবনা আছে পদে পদে। গাড়োয়ান কথা বলে ও বুকে ক্রুশ চিহ্ন আঁকে। ভয়ে সে যেন ফ্যাকাশে হয়ে যায়। আমাদের আলোচনার সময় গাড়ির ঘোড়াগুলো আকাশের দিকে মুখ তোলে, কিসের যেন বিপদের আভাস পায়। ভীষণ চঞ্চল হয়ে ওঠে। ঘোড়াদের আচরণে গাড়োয়ানের মুখখানা সাদা কাগজের মতো ফ্যাকাশে হয়ে ওঠে। সে ভয়ে ভয়ে চারিদিকে তাকায়।
হঠাৎ লাগাম ধরে প্রায় 50 ফুট এগিয়ে নিয়ে যায় ঘোড়াগুলিকে। আমি অবাক হই গাড়োয়ানের ব্যবহারে। গাড়ির কাছে গিয়ে তার এ জাতীয় আচরণের কারণ জানতে চাই। গাড়োয়ান নিজের বুকে ক্রুশ চিহ্ন আঁকে। অল্প দূরে একটা কবরের ওপরে লোহার ক্রুশ চিহ্ন আঙুল দিয়ে দেখায়। জার্মান ও ইংরেজি ভাষায় বলে ওই ক্রুশের জায়গায় যে শুয়ে আছে তিনি নিজেই নিজেকে হত্যা করেছেন। এবার আমি বুঝতে পারি অতীতের একটা প্রথা ছিল, যে বা যারা আত্মহত্যা করবে তাকে চৌরাস্তায় কবর দেওয়া হবে। এখনো এখানকার অধিবাসীরা সেই প্রথা মেনে আসছে। যখন আমরা কথাবার্তা বলছি ঠিক সে সময় অনেক দূর থেকে এক পাল নেকড়ের হিংস্র আর্তনাদ ভেসে আসে। সে শব্দে গাড়ির ঘোড়াগুলো খুবই চঞ্চল হয়ে ওঠে। ওদের বাগে আনতে গাড়োয়ানের যথেষ্ট বেগ পেতে হয়। সে বিস্ময়ের সঙ্গে বলে, এ সময় তো নেকড়েদের বেরুবার সময় নয়। ঘোড়াগুলো শান্ত হলে আকাশে কালো মেঘের আনাগোনা শুরু হয়। সূর্যের আলো নিশ্চিহ্ন হয়। কনকনে ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। পরক্ষণেই মেঘের আড়াল থেকে সূর্য উঁকি মারে। গাড়োয়ান আকাশের দিকে তাকায়, দুশ্চিন্তার সঙ্গে বলে, এবার তুষারপাত শুরু হলো বলে। কথা বলতে বলতে গাড়োয়ান পকেট থেকে ঢাউস মার্কা পকেট ঘড়ি বের করে। ঘড়ি দেখে বেশ চঞ্চল হয়ে ওঠে। গাড়িতে নিজের আসনে গিয়ে বসে। আমাকে গাড়িতে উঠতে অনুরোধ জানায়। আমি গাড়িতে উঠি না, শুধুমাত্র আমার নির্দেশিত পথের সম্বন্ধে ওকে প্রশ্ন করি। গাড়োয়ান আবার নিজের বুকে ক্রুশ আঁকে, বিড়বিড় করে প্রার্থনা জানায়। পরে বলে, ওই অঞ্চলটা খুবই বিপজ্জনক। সঙ্গে সঙ্গে আমার কৌতূহলী মন মাথা তুলে দাঁড়ায়। প্রশ্ন করি, কোন জায়গার কথা বলছো? ওদিকের গ্রামটার কথা বলছি। আমি বেশ স্বস্তির সঙ্গে বলি, তাই বলো, তাহলে ওইদিকে একটা গ্রাম আছে? গাড়োয়ান ব্যস্ততার সঙ্গে বলে, না না, বহু বছর আগে ছিল, অনেক বছর ধরে ওখানে কেউ থাকে না। তারপরেই গাড়োয়ান জার্মান ও ইংরেজিতে ওই গ্রামটার সম্বন্ধে অনেক কিছু বলল। তবে সব কথা বুঝতে না পারলেও এটুকু বুঝি যে বহু বছর আগে ওই গ্রামে বহু লোক কোনো এক অজানা কারণে একই সঙ্গে মারা যায়। যারা মারা যায় তাদের নিজেদের ভিটেতে কবর দেওয়া হয়। তারপরই মাটির নিচে কবরের ভিতর বিভিন্ন রকম শব্দ হতে থাকে। যারা জীবিত ছিল তারা কবরের ওপরকার মাটি খোঁড়ে প্রত্যেকটি মৃতদেহ থেকে টাটকা ও ঠোঁটে লাল রঙের আভাস পায়। তারপর থেকেই যারা জীবিত ছিল তারা গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যায়। এই গ্রামটা প্রেতাত্মার কবলে কবলিত হয়ে যায়। কথা বলা শেষ করে গাড়োয়ানের মুখখানা ভয়ে সাদা কাগজের মতো ফ্যাকাশে হয়ে ওঠে। সে কাঁপতে শুরু করে। ঘামে ঝকঝকে হয়ে ওঠে মুখমণ্ডল। চারপাশে ভয়ে ভয়ে তাকায়। ভয়ে ও প্রায় চিৎকার করে অনুরোধ করে আমাকে গাড়িতে উঠে আসতে, কেননা আজকে ভালগার্সিসের রাত। যে কোনো সময় অশরীরী ঝাঁপিয়ে পড়তে পারে। আমি গাড়োয়ানের কথায় কান দিই না। ইংরেজের রক্ত প্রতিবাদ করে ওঠে। গাড়োয়ানকে পরিহাসের ছলে বলি, তুমি ভয় পেতে পারো, কিন্তু আমি পাইনি, পাবো না। সুতরাং গাড়ি নিয়ে ফিরে যাও। আমি তোমাদের ভালগার্সিসের রাতের মোকাবিলা করব। আমার প্রস্তাবে গাড়োয়ান যেন হাতে স্বর্গ পায়। সে সময় নষ্ট না করে গাড়ি উল্টো দিকে ঘোরায়, আমাকে ধন্যবাদ জানায়। গাড়ি দ্রুত গতিতে ছোটায় মিউনিখের দিকে। আমি আমার হাতের লাঠির ওপরে ভর করে কিছুক্ষণ তাকিয়ে থাকি গাড়িটা চলে যাবার পথের দিকে। কুসংস্কারাচ্ছন্ন গাড়োয়ানকে দেখে মায়া হয়, পায়ে হাসিও।
তারপর মনে বেশ ফুর্তি নিয়ে উপত্যকার সরু পথ দিয়ে গাড়োয়ানের বর্ণিত পথে এগোই। আমি প্রায় 2 ঘন্টা ধরে উপত্যকার নানান দিকে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াই, কিন্তু জনপ্রাণীর লক্ষণ দেখতে পাই না কোথাও। পথ চলতে চলতে সামান্য ক্লান্ত হই, একটু বিশ্রামের জন্য চারিদিকে তাকাই। হঠাৎ চোখে পড়ে আকাশ মেঘাচ্ছন্ন, ঝড়ের পূর্বাভাস। তার আগেই বেশ ঠান্ডা লাগতে শুরু হলো। মনের মতো আশ্রয় না পেয়ে শরীরকে গরম করার জন্য আবার চলতে শুরু করি। পথ চলতে চলতে কখন যে সূর্য পশ্চিম দিকে হেলে পড়েছে তা বুঝতে পারি না। তুষারপাত শুরু হয়, সঙ্গে ঝড়ও। এ সময় একটা আস্তানার কথা বেশি করে মনে পড়ে, তাই তাড়াতাড়ি কাছের জঙ্গলে প্রবেশ করি। ক্রমে আকাশ আরো গাঢ় কালো হয়ে উঠল, তার সঙ্গে সামঞ্জস্য রেখে সামনে তুষারপাত বাড়তে থাকে। অল্প সময়ের মধ্যে আমার চারপাশে সাদা চকচকে গালিচার মতো রাস্তাঘাট ইত্যাদি সব তুষারে ঢেকে যায়। এখানেই শেষ নয়, আরো একটু পরে ঝড়ের বেগ আরো বৃদ্ধি পায়। আকাশ চিরে বিদ্যুৎ ঘন ঘন চমকাচ্ছে, ফলে নিরুপায় হয়ে ঝড়ের বিরুদ্ধে দৌড়তে শুরু করি। বিদ্যুতের তীক্ষ্ণ আলোয় দেখতে পাই তুষারে ঢাকা ইউ ও সাইপ্রেস গাছগুলো একে অন্যকে জড়িয়ে আছে। ছুটতে ছুটতে অতি কষ্টে সেই গাছের ঝোপের নিচে আশ্রয় নিই। নিস্তব্ধ অন্ধকারে বাতাসের ভীষণ গর্জন শুনতে থাকি। বেশ কিছুক্ষণ পরে ঝড়ের তাণ্ডব লীলা অনেকটা কমে, কিন্তু মেঘের গর্জন শুনতে পাই। মাঝে মধ্যে মেঘের আড়াল থেকে চাঁদ উঁকি মারে। চাঁদের আলোয় দেখতে পাই আমি বোধহয় ইউ ও সাইপ্রেসের জঙ্গলের এক প্রান্তে এসে পড়েছি। দেখতে দেখতে তুষারপাতও বন্ধ হয়। আমি আবার এগোতে শুরু করি। রাতের জন্য সামান্য একটু আশ্রয় খুঁজতে থাকি। বেশ কিছুটা চলার পর গাড়োয়ানের কথা মতো প্রায় ধ্বংসপ্রাপ্ত গ্রামের চারদিকে ঘুরি। তারই মধ্যে একটা জরাজীর্ণ বাড়ি মাথা তুলে দাঁড়িয়ে থাকতে দেখি। মনে বেশ আনন্দ হয়, অন্তত রাত্রিটুকু কাটাবার মতো নিরাপদ আশ্রয় পেয়ে মনের ক্লান্তি অনেকটা কমে আসে। বাড়িটার দিকে দ্রুত পা চালাই। বাড়িটার কাছে এসে দেখি একটা জরাজীর্ণ প্রাচীর দিয়ে বাড়িটাকে ঘিরে রেখেছে। আমি সেই বাড়ির প্রাচীর ধরে এগোতে থাকি। এক সময় বাড়িতে ঢোকার প্রবেশ পথ খুঁজে পাই, সে পথে এগোতে থাকি। সে সময় আকাশে চাঁদকে মেঘে ঢেকে ফেলে, চারিদিক নিশ্ছিদ্র অন্ধকারে ঢেকে যায়। আমি অন্ধকারের মধ্যে কোনো রকমে বাড়ির কাছে পৌঁছতে চেষ্টা করি। আবার আকাশে চাঁদের আলো দেখা দেয়। চাঁদের আলোতে দেখতে পাই যে আমি একটা প্রাচীন কবরখানার ভেতরে দাঁড়িয়ে আছি। আমার সামনে সুন্দর পাথর দিয়ে যে চাতালটা তৈরি আছে সেটি একটি কবর। হঠাৎ এক ঝলক ঠান্ডা বাতাস আমার মুখ চোখের উপর আছড়ে পড়ে। সেই সঙ্গে একপাল কুকুর গর্জন করে ওঠে। কিসের আকর্ষণে যেন আমি সেই সুন্দর চাতালটার চারপাশে ঘুরে ঘুরে দেখি। এক সময় কবরের উপরকার মণ্ডপের দ্রোরিস দেশীয় দরজায় জার্মান ভাষায় লেখা আছে, স্ট্রাইরিয়ার ক্রাফটসের কাউন্টেস ডলিঙ্গেন প্রার্থিত মৃত্যুকে পেয়েছেন 1801 সালে। তবে কবরের ওপরে পাথরের ভেতরে ঢুকে দেওয়া আছে বিরাট লোহার শুল। শুলটা ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে সেখানে জার্মান ভাষায় লেখা আছে, দ্রুত চলে মৃতেরা। কবরখানার অবস্থা দেখে আমার শক্ত মনও নিস্তেজ হয়ে পড়ে। ভয়ে বুক কাঁপতে থাকে, ঝিমঝিম করতে থাকে মাথা। অজ্ঞান হয়ে গেলেও আশ্চর্য হবার কিছু নয়।
এ সময় মনে হয় গাড়ির গাড়োয়ানের কথা শুনলে হয়তো ভালোই হতো, তাহলে এত ঝামেলায় পড়তে হতো না। পরক্ষণে মনে পড়ে হোটেল মালিকের ভালগার্সিসের রাতের কথা। এখানকার অধিবাসীরা মনে করে ভালগার্সিসের রাত্রে কবরখানার প্রত্যেকটি কবর খুলে যায়, সেখান থেকে প্রেতাত্মারা বেরিয়ে আসে, সেখানে ওরা ঘুরে বেড়ায়, নিষ্ঠুর ও বিভৎস আনন্দে মেতে ওঠে। কথাটা মনের মতো, পরক্ষণে আবার মনে হয় দর্শন, ধর্ম ইত্যাদি শিখেও কুসংস্কার মুক্ত হতো না। নিজেকে ধিক্কার দেওয়া উচিত। আমি যখন নিজের সমালোচনায় ব্যস্ত, সে সময় একটা হঠাৎ ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। ঝড়টা আমার উপর আছড়ে পড়ে, সঙ্গে সঙ্গে পায়ের নিচেকার মাটি কাঁপতে শুরু করে। মনে হয় কয়েকশো প্রেতাত্মা যেন উন্মাদের মতো ছুটে চলেছে। তুষারপাত শুরু হয়, বড় বড় শিলাখণ্ড আকাশ থেকে পড়তে শুরু করে। এই শিলাখণ্ডের আঘাতে গাছের ডালপালা সশব্দে ভেঙে পড়তে থাকে। এই বিপদ থেকে নিজেকে বাঁচাবার জন্য একটা সমাধির বিরাট ব্রোঞ্জের দরজার গায়ে একরকম পা মিশিয়ে দিয়ে নিজেকে শিলাখণ্ডের হাত থেকে রক্ষা করতে চেষ্টা করি। এক সময় সেই দরজায় হেলান দিয়ে দাঁড়াতে চেষ্টা করি, কিন্তু দরজাটা আমার ভার রাখতে পারে না, সেটা আস্তে আস্তে খুলে যায়। ঘরের ভেতরে যে কবর আছে তা বুঝতে আমার অসুবিধে হয় না, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের চেয়ে যে কোনো কবরের পাশে আশ্রয় নেওয়া আমার পক্ষে বেশি নিরাপদ ছিল। যখনই আমি সেই কবরের ঘরে ঢুকি, ঠিক সে সময় আকাশ চিরে একাধিক বিদ্যুৎ চমকায়। সেই বিদ্যুতের আলোয় দেখতে পাই যে একটি সুন্দরী যুবতী শবাধারে শুয়ে আছে। তাকে কখনোই মৃত বলে মনে করা সম্ভব নয়, তবে তার মুখে টাটকা রক্ত মাখানো। ঠিক সে সময় কান ফাটানো শব্দ করে বাজ পড়ে, সঙ্গে সঙ্গে কে যেন অদৃশ্য থেকে আমাকে ধরে ঝড় বৃষ্টির মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। ব্যাপারটা এতই আকস্মিক যে ব্যাপারটা বুঝতে আমার বেশ একটু সময় লেগেছিল। তারপর আমার উপরে যথেষ্ট শিলাখণ্ড পড়তে থাকে। আমি আমার স্মৃতিশক্তিকে সজীব করতে চেষ্টা করি। সে সময় আমার বোধ হয় না যে আমি এখানে একলা আছি। আমি ছাড়া আরো লোক আছে বলে আমার মনে হয়। সে সময় চোখ ধাঁধিয়ে একটা আলোর শিখা আকাশ থেকে নেমে সমাধির ওপর গাঁথা লোহার শুলটাকে স্পর্শ করল। সঙ্গে সঙ্গে বিস্ফোরণের মতো সুন্দর পাথরের তৈরি কবরটা ভেঙে চৌচির হয়ে যায়। সঙ্গে সঙ্গে একটি সুন্দরী মহিলাকে কবরের উপর দাঁড়ানো অবস্থায় দেখা যায়। তার চারদিকে লকলকে আগুন, শিখা যেন মহিলাটিকে পুড়িয়ে ফেলছে। মহিলাটিও মৃত্যু যন্ত্রণায় আর্তনাদ করতে থাকে, কিন্তু আকাশে গগন বিদারক বজ্রের শব্দে মহিলাটির আর্তনাদ ঢাকা পড়ে যায়। তারপরেই ক্ষুধার্ত নেকড়ে ও হিংস্র কুকুরের আর্তনাদ শুরু হয়। কবরখানার কবর থেকে প্রেতাত্মারা বেরিয়ে আসে, পায়ে পায়ে আমার দিকে আসতে শুরু করে। আমি আর নিজেকে আয়ত্তে রাখতে পারি না। এক সময় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ি। অনেকক্ষণ পর আস্তে আস্তে আমার জ্ঞান ফিরে আসে। প্রথমে আমি কিছুই বুঝতে পারি না, তবে বেশ ক্লান্ত লাগে। চেতনা যখন বেশ একটু ভালো করে এলো, তখন আমি আমার দুটো পায়ে অসহ্য যন্ত্রণা অনুভব করতে থাকি। শত চেষ্টা করেও পা দুটোকে নাড়াতে পারি না। শুধু পায়ে নয়, সমস্ত দেহেই অসহ্য যন্ত্রণা অনুভব করি, কিন্তু দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গই আমি নাড়াতে পারি না। শ্বাস প্রশ্বাসে বেশ কষ্ট হতে থাকে।
এক সময় আমার মনে হলো একটা বেশ বড় নেকড়ে আমার বুকের উপরে বসে আছে। সে তৃপ্তির সঙ্গে আমার গলা তার জিভ দিয়ে চাটছে, তার গরম নিঃশ্বাস আমার দেহে পড়ছে। আস্তে আস্তে আমার চেতনা আরো ফিরতে থাকে। আমি শুনতে পাই কে বা কারা যেন ওহে ওহে বলে কাকে যেন ডাকছে। তারা যে সংখ্যায় একাধিক তা তাদের কণ্ঠস্বর শুনে মনে হয়। নেকড়েটা আমার কাছ থেকে উঠে দাঁড়ায়, প্রচন্ড গর্জন করতে শুরু করে। একটা লাল আভা চারিদিকে ঘুরে বেড়ায়। মানুষের কণ্ঠস্বর যতই আমার দিকে তাকাতে শুরু করে ততই নেকড়ের গর্জন বিভৎস হয়। মানুষের কণ্ঠস্বর পেয়েও আমি সাড়া দিতে পারি না ভয়ে। একটু পরেই কয়েকজন ঘোড়ায় চড়ে আমার দিকে আসছে বলে মনে হয়। তাদের হাতে টর্চ আছে, সেই টর্চের আলো ফেলে তারা কাকে যেন খুঁজছে। কিছু পরেই ঘোড়সওয়াররা কাছাকাছি আসে। তাদের দলপতি আমাকে নেকড়ে মনে করে বন্দুকের নিশানা করে, কিন্তু সৌভাগ্যবশত অন্য ঘোড়সওয়াররা দলপতির হাতে ধাক্কা দেয়, ফলে গুলিটা আমার সামান্য ওপর দিয়ে চলে যায়। পরক্ষণে নেকড়ে তাকে সমাধি ক্ষেত্রের দিকে চলে যেতে দেখে আর একজন ঘোড়সওয়ার তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। একটু পরেই ঘোড়সওয়াররা আমার কাছে আসে। তাদের দলপতির নির্দেশে দু একজন ঘোড়সওয়ার নেকড়েটার সন্ধানে যায়। ঘোড়সওয়ারদের মধ্যে দুজন ঘোড়া থেকে নামে, আমার পাশে বসে, হাত দিয়ে আমার মাথা তোলে, বুকে কান দিয়ে হৃৎপিণ্ড কাজ করছে কিনা তা পরীক্ষা করে। পরক্ষণেই দলপতির উদ্দেশ্যে বলে, লোকটার জীবনী শক্তি এখনো আছে, মরে যায়নি। সঙ্গে সঙ্গে তারা উত্তেজনা বৃদ্ধিকারী তরল পানীয় আমার মুখে ঢেলে দেয়। তারপরেই শরীরে যেন সামান্য শক্তি ফিরে পাই। চারিদিকে তাকাই। ঘোড়সওয়ার দলের সর্দার সকলকে একত্রিত হওয়ার জন্য হাঁক দেয়। নেকড়ের খোঁজে যারা গিয়েছিল তারা কবরের গোলক ধাঁধা পথ দিয়ে টর্চের আলো ফেলতে ফেলতে আসে। সকলে একত্রিত হলে সর্দার নেকড়েটার কথা জিজ্ঞাসা করে। সঙ্গে সঙ্গে একজন ঘোড়সওয়ার ভয় মিশ্রিত কণ্ঠে বলে, না না, নেকড়েটাকে পাওয়া যায়নি। তাছাড়া আমাদেরও এক্ষুনি স্থান ত্যাগ করা উচিত, কেননা জায়গাটা সুবিধের নয়। তাছাড়া আজকে রাতটার কথা মনে রেখো। একজন আমাকে দেখিয়ে বলে, ওই নেকড়েটা এর বুকের উপরে বসেছিল, ওর গলাটা পরীক্ষা করে দেখো না। সর্দারটি আমার গলায় টর্চের আলো ফেলে, বলে, না না, সেরকম কিছু নেই, গলার চামড়ায় বোধহয় সেরকম কোনো ক্ষত হয়নি। আর ওই নেকড়েটা গর্জন না করলে হয়তো এই লোকটিকে আমরা খুঁজেই পেতাম না, ওকে বাঁচানো কোনো প্রশ্নই উঠত না। যে ঘোড়সওয়ারটা আমার মাথা তুলে ধরেছিল সে প্রশ্ন করে, নেকড়েটার কি হলো, ওকে কি আঘাত করা যায়নি? লম্বাটে ফ্যাকাশে মুখলা ঘোড়সওয়ারটা ভয়ে কাঁপতে কাঁপতে বলে, এই বিস্তীর্ণ স্থান জুড়ে যে কবর আছে তারই একটাই ও রাস্তা না, কাজে আর দেরি করা ঠিক হবে না। যত তাড়াতাড়ি অভিশপ্ত জায়গা থেকে চলে যেতে পারি ততই মঙ্গল। দলের সর্দার আমাকে বসাতে চেষ্টা করে, সঙ্গে লোকদের কি যেন ইশারা করে। সঙ্গে সঙ্গে অন্যান্যরা ধরাধরি করে আমাকে একটা ঘোড়ার পিঠে বসিয়ে দিল। যতক্ষণ পর্যন্ত সর্দার সেই ঘোড়ার পিঠে লাফিয়ে না ওঠে ততক্ষণ অন্যান্যরা ঘোড়ার দুদিক দিয়ে আমাকে ধরে রাখে। সর্দার এক পায়ে ঘোড়ার পিঠে উঠে দুহাত দিয়ে বেশ শক্ত করে আমাকে জড়িয়ে ধরে, সকলকে এগোবার জন্য আদেশ করে। সর্দারের আদেশে সকলে নিজের নিজের ঘোড়ায় ওঠে, সামরিক কায়দায় ঘোড়া ছোটায়। সে সময় শরীরের অবস্থা খুবই কাহিল ছিল, কাজেই অনেক চেষ্টা করে মুখ থেকে কোনো কথা বার করতে পারি না। অল্প পরেই হয়তো আমি ঘুমিয়ে পড়ি, কেননা
আমার যখন ঘুম ভাঙে তখন আমি দেখি আমি মাটির ওপরে দাঁড়িয়ে আছি। আমার দুপাশে ঘোড়সওয়ারের মধ্যে দুজন দুপাশ থেকে আমাকে ধরে আছে। চারিদিকে পরিষ্কার সূর্যের আলো চমৎকার এক পরিবেশ সৃষ্টি করেছে। দূরে বরফের উপরে সূর্যের আলো পড়ে যেন আবির রঙের সৃষ্টি করেছে। ঘোড়সওয়ারদের সর্দার ওরফে সৈনিকদের অফিসার সৈনিকদের বলে, প্রকৃত ঘটনা তোমরা কাউকে বলবে না। একজন সৈনিক ব্যস্ত হয়ে প্রশ্ন করে, তাহলে কি বলবো স্যার? অফিসার ইশারায় সৈনিকটিকে থামায়, বলে, বলবে পথে একজন অজ্ঞাত পরিচিত ইংরেজ ভদ্রলোককে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখি। অবশ্য একটা কুকুর তাকে পাহারা দিচ্ছিল। ওটা কোনো মতেই কুকুর ছিল না। আমি বেশ জোর দিয়ে বলতে পারি যে ওটা একটা হিংস্র নেকড়ে ছিল। অফিসারটি এবারও সৈনিকটাকে থামিয়ে দেয়। বেশ বিরক্তির সঙ্গে বলে, আমি বলছি ওটা কুকুর ছিল, নেকড়ে নয়। অন্যান্য সৈনিকরা অফিসারের আদেশ মাথা পেতে নেয়, শুধু মৃদু স্বরে বলে, হ্যাঁ কুকুরই। একজন মাত্র সৈনিক ভীত স্বরে বলে, ইংরেজ ভদ্রলোকের গলায় যে ক্ষতের চিহ্ন আছে তা কোনো মতেই কুকুরের নয় স্যার, ওটা নেকড়ের দ্বারা সৃষ্টি হয়েছে। সৈনিকটির কথায় আমি আমার গলায় হাত দিই। সঙ্গে সঙ্গে গলায় বেশ যন্ত্রণা অনুভব করি। ক্ষতের কষ্টে চিৎকার করে উঠি। আমার চিৎকারে সকলে আমাকে ঘিরে দাঁড়ায়। আমার গলার ক্ষতস্থান দেখার জন্য ব্যস্ত হয়, কিন্তু সঙ্গে সঙ্গে সেই অফিসারটির গম্ভীর কণ্ঠস্বর শোনা যায়। সকলকে নিজ নিজ জায়গায় দাঁড়াতে আদেশ করে, বলে, কুকুর ছাড়া অন্য কথা বললে সকলে আমাদের পরিহাস করবে, আমরা মুখ দেখাতে পারবো না। এবার সকলেই অফিসারটির বক্তব্যকে মেনে নেয়। আমাকে একটা অশ্বারোহী সৈনিকের ঘোড়ায় তুলে দেয়। আমাকে নিয়ে সকলে মিউনিখের শহরের দিকে যেতে থাকে। শহরে ঢোকার সঙ্গে সঙ্গে একটা ঘোড়ার গাড়িকে অপেক্ষা করতে দেখে আমি অবাক হই। সৈন্যরা ধরাধরি করে আমাকে ঘোড়ার গাড়িতে তুলে দেয়। আমিও বেশ স্বস্তি পাই। সৈন্যদের অফিসারটি অন্যান্য সৈনিকদের ব্যারাকে ফিরে যেতে আদেশ করে। নিজে ঘোড়া ছুটিয়ে আমার ঘোড়ার গাড়ির পেছনে আসতে থাকে। হোটেলের সামনে গাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গে হোটেলের মালিক হেরডেলব্রুক হন্তদন্ত হয়ে গাড়ির দিকে ছুটে আসে। আমার জন্য যে সে খুবই চিন্তিত ছিল তা তার হাবভাব দেখে বোঝা যায়। এবার অফিসারটি হেরডেলব্রুককে দেখে সামরিক কায়দায় অভিবাদন করে। আমাকে তার হাতে বুঝিয়ে দিয়ে চলে যেতে চায়। হেরডেলব্রুক আগে থেকে সৈনিকদের জন্য খাবার দাবারের বিশেষ ব্যবস্থা করেছিল। অফিসারটি বিদায় চাওয়ার সঙ্গে সঙ্গে হোটেলের একটি পরিচারিকা হেরডেলব্রুককে সে কথা মনে করিয়ে দেয়। অফিসারটি কাজের অজুহাতে হেরডেলব্রুকের আমন্ত্রণ না করতে পারে না। এবার আমি অতি কষ্টে কৃতজ্ঞতা জানাই অফিসার ও তার সঙ্গী সৈনিকদের প্রতি। অফিসারটি আমাকে ধন্যবাদ জানিয়ে নিজের ব্যারাকের দিকে ঘোড়া ছোটায়। হোটেলের মালিক নিজের লোকজনদের সাহায্যে অতি যত্নে আমাকে হোটেলের ভেতরে নিয়ে যায়। আমি একটু সুস্থ বোধ করি। মনের কৌতূহলকে আর চেপে রাখতে পারি না। হেরডেলব্রুককে একলা পেয়ে বলি, আমি ঠিক বুঝতে পারছি না যে সৈন্যেরা হঠাৎ আমাকে খুঁজতে বেরোলই বা কেন, আর আমাকে সেই পরিত্যক্ত গ্রামের কবরখানার পাশ থেকে এত ঝুঁকি নিয়ে উদ্ধারই বা করলো কেন? আমি পাঠিয়েছিলাম ওদের, উত্তর দেয় হেরডেলব্রুক। আপনি বা জানলেন কি করে যে আমি বিপদে পড়েছি? প্রথমে বুঝি যখন আপনার ঘোড়া গাড়ির গাড়োয়ান ভাঙা গাড়ি কোনো মতে এখানে নিয়ে আসে। গাড়ির এ অবস্থা হওয়ার কারণ হলো গাড়ির ঘোড়াগুলো হঠাৎ ভীষণ ভয় পেয়ে গাড়ির বাঁধন ছিঁড়ে পালিয়ে যায়। গাড়িটা হঠাৎ কাত হয়ে পড়ে।
গাড়িটা প্রায় ভেঙে যায়। সৈন্যবাহিনী নিশ্চয়ই পাঠানো সম্ভব হয় না সামান্য এ কারণের জন্য। আপনি ধরেছেন ঠিকই, তবে গাড়ির গাড়োয়ান আসার আগেই যে ভদ্রলোকের অতিথি হবার জন্য আপনি যাচ্ছিলেন তিনি একটা চিঠি আমাকে পাঠান। কথা বলতে বলতে হেরডেলব্রুক পকেট থেকে একটা চিঠি বের করে আমার দিকে এগিয়ে দেয়। চিঠিটা বলে, পড়ুন চিঠিটা। আমি চিঠিটা খুলি। লেখা আছে, একজন ইংরেজ ভ্রমণ বিলাসী আমার আতিথ্য গ্রহণ করার জন্য আমার কাছে আসছেন। আমার বিশেষ প্রয়োজন সেই ভদ্রলোককে। ভদ্রলোকের সম্পূর্ণ নিরাপত্তার দায় দায়িত্ব আপনাকে দিলাম, কেননা অন্ধকার রাত্রে তুষারপাত, নেকড়েদের আক্রমণ ও নিশ্ছিদ্র অন্ধকারে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। তাই জানাই, ভদ্রলোকটির সম্বন্ধে যদি সামান্যতম বিপদের কথা মনে পড়ে তাহলে কোনো মতেই সময় নষ্ট করবেন না। সব রকম চেষ্টা করবেন তাকে বিপদমুক্ত করার জন্য। এ বিষয়ে আপনার উৎসাহ ও প্রচেষ্টা আপনাকে লাভবান করবে। ড্রাকুলা। চিঠিটা পড়ার পর আমি আর কথা বলতে পারি না। আমার চারিদিকে যেন সবকিছু বনবন করে ঘুরছে। হোটেলের পরিচারিকা যদি ঠিক সময় ছুটে এসে আমাকে না ধরতো তাহলে আমি হয়তো নিজের ভারসাম্য হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়তাম। আমার মনে হচ্ছে আমি যেন কোনো অদৃশ্য শক্তির হাতের মুঠোয় চলে গেছি। এই চিন্তায় আমি দিকহারা হয়ে পড়ি। সব ঘটনাই আমার কাছে এক দুঃস্বপ্ন বলে মনে হয়।